সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল জেড আয়োজিত নিয়মিত সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান জেড ফোকাসে। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। আর আলোচনার জন্য আমাদের সাথে প্রতিদিনের মতো আজও একজন অতিথি রয়েছেন। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন রেডিও তেহরানের বাংলা বিভাগের সাবেক প্রধান সিরাজুল ইসলাম। সিরাজ ভাই আমাদের সাথে আছেন। সিরাজুল ইসলাম, আপনাকে স্বাগত জানাই। আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনারা জানেন যে জেড ফোকাসে আমরা প্রতিদিনই দিনের কোনো বিশেষ খবর ধরে বিশ্লেষণ করে থাকি। আজও আমাদের হাতে বেশ কিছু খবর রয়েছে। আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে, অন্তত 2 সপ্তাহ ধরে ভারতের সাথে বাংলাদেশের এক ধরনের কূটনৈতিক সম্পর্কের টানপেরণ চলছে। এখানে সংখ্যালঘু নিপীড়ন নির্যাতন নিয়ে ভারতীয় গণমাধ্যম বেশ কিছু অপপ্রচার চালিয়েছে এবং সেই রেশ ধরে ভারত সরকারও কিন্তু বাংলাদেশের সরকার এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করেছে, যেটি আসলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপ প্রত্যাশা করেন না, এরকম মতামত দিয়েছেন, এরকম রিজাইন্ডার দিতে দেখেছি আমরা। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন তিনি কিন্তু মঙ্গলবার ঢাকাস্থ ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় ভার্মা তাকে তলব করে সতর্ক করে দিয়েছেন এবং প্রণয় ভার্মাও বলেছেন যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে কিন্তু ভারত চলতে চায়। সেই সব বিষয় নিয়ে আলোচনা শুনবো সিনিয়র সাংবাদিক সিরাজুল ইসলামের কাছ থেকে। সিরাজ ভাই, আপনি তো দেখছেন যে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নেই, বা এখানে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে নানান ধরনের নিপীড়ন নির্যাতন চলছে এবং ইস্কনের একজন গুরু যিনি চিন্ময় কৃষ্ণ দাস, তাকে গ্রেপ্তারকে কেন্দ্র করে একজন আইনজীবী যিনি কোর্টের সরকারি কৌশলী হিসেবে নিয়োজিত ছিলেন, তাকে হত্যা করা হয়েছে এবং এই হত্যাকাণ্ডকে ইস্যু করে ভারত কিন্তু ভিন্ন কায়দায় বাংলাদেশের উপরে এক ধরনের চাপ সৃষ্টি করার চেষ্টা করছে। এবং আপনি দেখেছেন যে গত 2-3 দিন ধরে ভারতের বিভিন্ন রাজ্যে বাংলাদেশের বেশ কয়েকটি দূতাবাসে সেখানে হিন্দুত্ববাদী সংগঠনগুলো হামলা করেছে এবং বাংলাদেশের জাতীয় পতাকা জ্বালিয়ে দিয়েছে, যেটি কনভেনশন ব্রেক করেছে বলে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। আপনি তো কূটনীতি নিয়ে দীর্ঘদিন কাজ করেন, এটি ভারত সরকারের জন্য এবং রাষ্ট্র বাংলাদেশের জন্য যে কূটনৈতিক যে শিষ্টাচার, সেটি কোন জায়গায় গিয়ে ঠেকেছে? এর সমাধানটা কি এবং শেষ পরিণতি কোন দিকে করাবে? আপনাকে ধন্যবাদ সাইদ খান। ধন্যবাদ জেড নিউজ চ্যানেল জেড নিউজের দর্শক শ্রোতা সবাইকে। আমি আপনার প্রশ্নের রেশ ধরে যে আলোচনাগুলো করতে চাই, তার প্রথমে বলবো যে ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের যে গ্রেপ্তারের ঘটনা, আমরা এ পর্যন্ত যা জেনেছি বা বাংলাদেশের পক্ষ থেকে যা বলা হয়েছে পরিষ্কার সেটা যে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে এবং অভিযোগের ভিত্তিতে একজন ব্যক্তিকে প্রচলিত আইনে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং এটি চিন্ময় কৃষ্ণ দাস বলে যে তাকে গ্রেপ্তার করা হয়েছে, নট দ্যাট। আমি অন্য কোনো একজন ব্যক্তি মোহাম্মদ হোসেন অমুক তমুক যে ব্যক্তি এইরকম ধরনের অন্যায় করতো তাকে গ্রেপ্তার করা হতো, এটাই তো আইন। আইনের কাজটা কি? আইন কোনো অপরাধীকে বা অন্যায়কারীকে, অন্যায় করছে এমন ব্যক্তিকে ধরবে, আইনের আওতায় আনবে এবং বিচার হবে। বিচারে যদি তিনি নির্দোষ প্রমাণিত হন তিনি মুক্তি পাবেন, দোষী সাব্যস্ত হলে প্রচলিত আইনে বিচার হয়ে দোষী সাব্যস্ত হলে তাকে যে পরিমাণে দোষ সেই পরিমাণে তার জন্য সাজা তার ব্যবস্থা করা হবে। এটা স্বাভাবিক, এটাই আইন। এটি শুধুমাত্র বাংলাদেশ যে এই আইন করেছে তা তো না, এই আইন ভারতে বাংলাদেশে চিন্ময়ের জন্য নতুন করে কোনো আইন করা হয়নি। এই আইনটা যে আইনে তাকে গ্রেপ্তার করা হয়েছে, এই আইনটা যে বিশেষ কোনো ব্যক্তিকে চিন্ময় দাসকে লক্ষ্য করে করা হয়েছে তাও তো না, এটা আগেই ছিল। এমনকি তাকে আটকের জন্য আইন নতুন করে করা হয়েছে তাও না, সবকিছু তো এইরকম একটা প্রেক্ষাপটে এবং সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যখন আমরা কোনো ব্যক্তিকে আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করবে, তখন আর একটা দেশ এসে সেই ব্যাপারে কথা বলবে, নাক গলাবে, হস্তক্ষেপ করবে, এটি কোনো মতেই গ্রহণযোগ্য নয়, কাম্য নয়। পাশাপাশি আমি আর একটা প্রশ্ন তুলব যে ঠিক এই রকম আইনে ভারতে যদি কোনো মুসলমানকে বা হিন্দুকে অথবা খ্রিস্টানকে কিংবা বৌদ্ধ ধর্মের কাউকে বা অন্য কোনো ধর্মের কাউকে, ওই দেশের কোনো নাগরিককে কোনো ধর্মের
যে কোনো ধর্মের হতে পারে, যে কোনো পর্যায়ের নাগরিককে যদি আটক করা হতো, তাহলে কি বাংলাদেশ গিয়ে সেখানে কথা বলতো? বা বাংলাদেশি বলে বা অন্য কেউ বলে? যদি বলতো তাহলে কি ভারত সেটা পছন্দ করতো? আজকে ভারতের তো এটা বোঝা উচিত। তারা দাবি করে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ। আই ডোন্ট নো যে কেন এই কথা বলা হয়, আমি পরিষ্কার না কি কারণে এটা বলা হয় এবং কেন যে এই কথার স্বীকৃতি দিতে হবে আমি জানি না। তারপরেও আমি বলবো যে তারা যে দাবি করে বা অনেকে বলে, তার প্রমাণ কি এটা যে বাংলাদেশ তার নিকটতম প্রতিবেশী দেশ, যে দেশের সাথে প্রতিদিন প্রতি মুহূর্তকার সম্পর্ক তার, প্রতিদিন সে বাংলাদেশের উপর ডিপেন্ডেন্ট, বাংলাদেশ তার উপর ডিপেন্ডেন্ট, তার সাথে বাংলাদেশের আন্তঃসম্পর্ক এতটাই বেশি। এবং যারা প্রতিদিন প্রতি মুহূর্তে এই কথা বলে মুখে ফেরা তোলে যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তারা ভীষণভাবে সহযোগিতা করেছে, বন্ধুর ভূমিকা পালন করেছে, তাই যদি হয়তো আজকে বাংলাদেশের প্রচলিত আইনে যখন একজন ব্যক্তিকে আটক করা হচ্ছে, কেন সেই ব্যাপারে তারা কথা বলছে? এবং এটা তো কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। তো কোনো মতেই তো শুধু চিন্ময় দাসকে গ্রেপ্তারের জন্য এই আইন করা হয়নি, বা হিন্দু ধর্মের ব্যক্তি বলে যে তাকে গ্রেপ্তার করা হয়েছে তাও তো না, বা অন্যায়ভাবে বেশি অত্যাচার করা হয়েছে, বিষয়টা এরকম ব্যাপারটা তো এমন হতো না। তাহলে যা করছে এটি কি কোনোভাবেই গ্রহণযোগ্য? কোনোভাবেই গ্রহণযোগ্য না। এবং আমি মনে করি যে ভারত এই কাজটা করে, এটি এই কাজটার ভেতর দিয়ে তার নিজের জন্য ক্ষতি ডেকে এনেছে। আন্তর্জাতিক অঙ্গনে তার ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে, তার যদি কোনো এবং একটি দেশের দূতাবাস থেকে ওই দেশের পতাকা আমি আসছিলাম সেদিকে ওই দিকে তো আসবোই, কূটনৈতিক ব্যাপার এবং আন্তর্জাতিক যে কনভেনশন গুলো রয়েছে সে ব্যাপারে আমি কথা বলবো। আমি শুধুমাত্র তার যে নৈতিক অবস্থান, সেই নৈতিক অবস্থানটা আমি এতক্ষণ আলোচনা করছিলাম বা আরেকটু করি। সেটি হচ্ছে যে আজকে বিজেপি, ক্ষমতাসীন বিজেপি, তার শুধুমাত্র রাজনৈতিক লক্ষ্য এবং বাংলাদেশে তাদের বন্ধু একটি সংগঠনকে বিশেষ সহযোগিতা করার জন্য বা বিশেষ সুবিধা দেওয়ার জন্য, আনুকূল্য দেওয়ার জন্য এই কাজগুলো করছে। কিন্তু এই কাজগুলো বৃহত্তর ভারতের জন্য, বৃহত্তর দিক দিয়ে বা সামগ্রিকভাবে ভারতের জনগণের স্বার্থে কিন্তু যাচ্ছে না। পাশাপাশি এই বিষয়টা ভারতেও বা আন্তর্জাতিক অঙ্গনেও প্রশ্ন তুলবে। আমরা যে প্রশ্ন তুলছি এই প্রশ্ন কিন্তু ভারতের ভেতরে রয়েছে। সেখানে আজকে আমরা পরিষ্কার যে চিন্ময় কৃষ্ণ দাসকে আটকের পরে যে বক্তব্য, বিবৃতি, নিন্দা বা প্রতিবাদ জানানো হচ্ছে ভারতের পক্ষ থেকে, এবং আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার যে ঘটনা ঘটেছে এবং সেখানে পুলিশ বা প্রশাসনের যে ভূমিকা, সেগুলো খুবই ন্যাক্কারজনক এবং তার জন্য ভারত সরকার কিছু কিছু ব্যবস্থা নিয়েছে, যদিও আমরা তাতে স্যাটিসফাইড হতে পারি না। তারপরে বলবো যে এই যে এই কাজগুলো করেছে, এই কাজগুলো করার পরেও প্রশ্ন এসে যায় যে ভারতের ভিতরে প্রচুর সংখ্যক মুসলমানকে হত্যা করা হয়, নির্যাতন করা হয়, গরুর গোশত রেখেছে সাথে, গরুর গোশত হয়তো বাজার থেকে কিনে নিয়ে যাচ্ছে, এইরকম সন্দেহে পিটিয়ে মেরে ফেলা হয়েছে ভারতে বহু সংখ্যক মানুষ, এই বিজেপিরা বলে, এই নরেন্দ্র মোদী সরকাররা বলে। তা সেগুলোর জন্য কি হবে? সেটিও তো সংখ্যালঘু নির্যাতন, সেগুলো তো সংখ্যালঘু নির্যাতন, ওটা তো একেবারে পরিষ্কার ভাবে সংখ্যালঘু নির্যাতন। চিন্ময় কৃষ্ণ দাসের ব্যাপারটা তো সংখ্যালঘু নির্যাতনের প্রশ্ন না। এটা যদি কেন বাংলাদেশের বিভিন্ন ইসলামী সংগঠন বা জঙ্গি বা উগ্রবাদী লোকজন সন্দেহে কি আটক করা হয়নি? বাংলাদেশে বহু সংখ্যক আলেম উলামাকে বা বহু মুখে দাঁড়িয়ে আছে অথবা আনসারুল্লাহ নাম দিয়ে বিভিন্ন রকমের ইসলামী সংগঠন বা জঙ্গি সংগঠনের নাম দিয়ে আটক করেছে। সেটা কি সাম্প্রদায়িক প্রশ্নটা কি সেখানে ছিল বা আসে? তখন তো ভারত কোনো কথা বলেনি। কিংবা ভারতের ভেতরে যখন এই ঘটনাগুলো ঘটছে তখন ভারত সরকার সেখানে, আমি আরেকটু বলি, ভারতে বহু সংখ্যক মসজিদ ধ্বংস করে দিয়েছে। বাবরি মসজিদ তার জলযন্ত্র প্রমাণ। এই যে আজকের যে নরেন্দ্র মোদী, যিনি ক্ষমতায়, যিনি বিজেপির নেতৃত্ব দিচ্ছেন এবং উগ্রবাদকে পুঁজি করে ভারত শাসন করছে এবং এই জিনিসটা সব জায়গায় ছড়িয়ে দিতে চায়। তো এই যে নরেন্দ্র মোদী যিনি ক্ষমতায় বা যার দল ক্ষমতায়, তারাই তো আপনার এই গুজরাট দাঙ্গা তো আছেই, এবং বাবরি মসজিদ লেখা হলে কিন্তু এই গুজরাট দাঙ্গা আসবেই। এবং গুজরাট দাঙ্গার জন্য তো নরেন্দ্র মোদীর উপরে আমেরিকা সফরের উপর বিষয় নিষেধাজ্ঞা ছিল, সেই নিষেধাজ্ঞা ট্রাম্পের আমলে তোলা হয়েছে। তো এই যে বিষয়গুলো
এই যে গুজরাট দাঙ্গা, তারপর আপনার এই বাবরি মসজিদ ধ্বংস করে সেখানে রাম মন্দির নির্মাণ করা, কেমন এগুলো কি? তো এই কাজগুলো যখন তারা করে, সেই আঙ্গিকে ফেলে চিন্ময় দাসকে তারা বিচার করতে যায়, কিন্তু তারা কোন মুখে বলে, কোন মুখে করে? তারা নিজেরাই তো একই দোষে দুষ্ট। যদি এটাকে সাম্প্রদায়িক বিষয় হিসেবে ধরা হয়, আমি তো অবশ্যই বলছি, এবং এটা অবশ্যই যে এটি কোনো সাম্প্রদায়িক দৃষ্টিকোণের বিষয় না। সাম্প্রদায়িক দৃষ্টিকোণ থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে সিম্পলি একজন অপরাধী হিসেবে অপরাধ করেছে, সেই জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে। এখানে গতকালকে ঢাকাস্থ ভারতীয় যে রাষ্ট্রদূত, তাকে পররাষ্ট্র দপ্তর ডেকেছে এবং কড়া ভাষায় কিন্তু প্রতিবাদ জানিয়েছে। এবং ভারতের যে রাষ্ট্রদূত রয়েছেন তিনি কিন্তু বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেই ভারত কাজ করবে। তো এটি কি ভারত পিছু হটেছে, না ভিন্ন কোনো কৌশল অ্যাপ্লাই করার? খুবই চমৎকার একটা প্রশ্ন। আমি মনে করি যে যখন ভারতীয় হাই কমিশনারকে বাংলাদেশের পররাষ্ট্র দপ্তরে তলব করা হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়, এবং তাকে যখন এই বিষয়ে প্রতিবাদ জানানো হয়েছে, হয়তোবা ব্যাখ্যাও চাওয়া হয়েছে, কারণ দর্শনের কথা বলেছে, কেন করা হলো বা কেন করছে, এগুলো না করা ইত্যাদি ইত্যাদি, তখন কূটনৈতিক শিষ্টাচার বা কূটনৈতিক বৈশিষ্ট্যের কারণে, কূটনৈতিক ল্যাঙ্গুয়েজে এই সমস্ত কথাগুলোই বলতে হয়। কিন্তু আমি মনে করি না যে ভারত এখান থেকে পিছু হটেছে, কারণ আমরা ভারতকে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের ব্যাপারে বিবৃতি দিতে দেখেছি বিবৃতি, এবং নিন্দা প্রতিবাদ জানিয়েছে, এবং অনেকগুলো কাজ তারা করছে। বিশেষ করে আমরা প্রথম প্রশ্নে যে আলোচনার একটা পার্ট ছিল যে আগরতলায় যে বাংলাদেশের সহকারী হাই কমিশনে যে হামলাটা হয়েছে, বাংলাদেশের পতাকাকে অবমাননা করা হয়েছে, ছিঁড়ে ফেলা হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, সেখানে হামলা চালানো, ভাঙচুর করা হয়েছে, এই কাজগুলো সরকারের আনুকূল্য না থাকলে কোনো মতেই করা সম্ভব ছিল না। এটা ভারত সরকারের। আজকে আমেরিকার একটা দূতাবাসের কোন একটা কনসুলেট অফিসে কি এগুলো করতে পারতো ভারতের কোনো নাগরিক গিয়ে? আজকে বাংলাদেশের সহকারী হাই কমিশনে কেন করতে পারলো? এটা কি বাংলাদেশকে দুর্বল মনে করা? ডেফিনেটলি বাংলাদেশকে দুর্বল মনে করা, বা তারা তো মনে করতে চায় বড় ভাই সুলভ আচরণ তো আছেই। আমাকে আপনি কখন আমার উপরে আপনি বড় ভাই সুলভ আচরণ বা দাদাগিরি কখন করবেন? আমাকে আপনি যখন দুর্বল মনে করবেন তখনই তো এগুলো করবেন। তো আমি কতটুকু দুর্বল কি দুর্বল না সেটা তো পরের ব্যাপার, সেটা আমার রিয়াকশনের উপর ডিপেন্ড করবে সেটা। বাট আপনি ওই ফিলিংস থেকে শুধুমাত্র আমার উপরে বড় ভাই সুলভ আচরণ করতে আসেন যখন আপনি আমাকে দুর্বল ভাবেন। অতএব ভারত বাংলাদেশকে তাই ভাবছে, এখন বাংলাদেশের পক্ষ থেকে সেইটার জবাব দেওয়া উচিত। বাট যে কাজগুলো হয়েছে, আগরতলা সহকারী হাই কমিশনের যে হামলা, পতাকা পুড়িয়ে দেওয়া, ভাঙচুর করা, এরপরে আপনি দেখবেন যে বাংলাদেশ সারা বিশ্বের সম্ভবত আইন টাইন যা ছিল সমস্ত সবকিছু লঙ্ঘন করেই বাংলাদেশের পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে রেখেছে, এবং সমস্ত আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সেখান থেকে তিনি বিভিন্ন সময় বিবৃতি দিচ্ছেন। এই কাজগুলো কোনোটাই কিন্তু আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, আন্তর্জাতিক এবং কূটনৈতিক আইনের। এবং সেখানে বসে কথা বলে বাংলাদেশের কিন্তু শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে। প্রতিবেশীর কাছ থেকে কিন্তু এগুলো আশা করা যায় না। তো এই সমস্তগুলো যখন পেট্রোনাইজ করছে বা আনুকূল্য দিচ্ছে বা সমর্থন দিচ্ছে ভারত, তখন আমরা একথা কোনোভাবে ভাবতে পারছি না যে তারা পিছু উঠেছে, এবং বাংলাদেশের সাথে তারা আসলে খুব সুন্দর সম্পর্ক, মসৃণ সম্পর্ক রাখতে চায়, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায়, ভ্রাতৃপ্রতিম সম্পর্ক রাখতে চায়, প্রতিবেশী সুলভ আচরণ করতে চায়, সম্পর্ক রাখতে চায়। এই কথা আসলে আমরা বলতে পারছি না। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে বাংলাদেশের এখন করণীয় কি? অন্তর্বর্তীকালীন সরকার আমরা দেখেছি বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে, এখন কি কি করণীয় আছে? এখন এই বিষয়টা নিয়ে কয়েকটা কাজ করা যেতে পারে বলে আমি মনে করি। একটি কাজ হচ্ছে যে সরকারের অবস্থান যথেষ্ট শক্ত রাখা, সুসংহত রাখা, পাশাপাশি আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে বাংলাদেশের অ্যাক্টিভিটিস বাড়ানোর কোনো বিকল্প নেই। বিশেষ করে বাংলাদেশে এই রিলেটেড যে সমস্ত প্রতিষ্ঠান, যেহেতু ভারত জেনেভা কনভেনশন ব্রেক করে ফেলেছে, সে কারণে আমাদেরকে অবশ্যই আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বিষয়গুলো তুলে ধরা উচিত। এবং আমি মনে করি আপনি একটা বিষয় খেয়াল করে দেখবেন যে ভারতের সাথে কিন্তু প্রতিবেশী কোনো দেশের সুসম্পর্ক নেই। আগে যতটুকু ছিল সেই সম্পর্কটুকু কিন্তু আমি মনে করি যে নরেন্দ্র মোদী বা বিজেপির শাসনামলে এগুলো একেবারেই
তলানিতে গিয়ে ঠেকেছে। নেপালের সাথে সম্পর্ক নেই। মালদ্বীপ থেকে খুব সম্প্রতি অত্যন্ত ন্যাক্কারজনকভাবে, লজ্জাজনকভাবে তাদেরকে বিদায় নিতে হয়েছে। তারা চলে এসছে। শ্রীলঙ্কার সাথে এত টানা পড়েন, এত কিছু, তারপরেও শ্রীলঙ্কায় কিন্তু তারা টিকতে পারেনি। ভুটানের সাথেও সম্পর্ক খুব একটা ভালো বলে মনে হয় না। পাকিস্তানের সাথে তো চিরদিনের বৈরিতা। পাশাপাশি আফগানিস্তানে তারা যে সমস্ত কাজগুলো করতে চেয়েছিল, খুব সম্প্রতি সেই কাজগুলো কিন্তু বদলে গেছে এবং পরিস্থিতি পাল্টে গেছে। তাদের জন্য সুখকর না আফগানিস্তানের ঘটনা বলি। সবকিছু মিলে তাদেরকে শিক্ষা নেওয়া উচিত। এখানে দুই তরফা কাজ হওয়া দরকার। একটা হচ্ছে মানুষ ভুল করে, ভারত রাষ্ট্র হিসেবে ভুল করতে পারে। নরেন্দ্র মোদীর সরকার, এই সরকারের নেতৃত্ব দেন নরেন্দ্র মোদী বা তার বিজেপির যে সমস্ত নেতা, তারাও ভুল করতে পারেন। ভুল করলে কিন্তু ভুল সংশোধনের পথ থাকে, ভুল সংশোধন করতে হয়। ভুল এবং সংশোধন এই দুটো জিনিস কিন্তু একদম প্যারালাল। ভুলের সাথেই সংশোধনের প্রশ্ন, ভুল না করলে সংশোধনের প্রশ্ন আসে না। সেক্ষেত্রে ভুল যদি করে থাকে তাহলে তারা সংশোধনের পথে হাঁটবে, এটা আমরা আশা করি। পাশাপাশি বাংলাদেশ যা করতে পারে আন্তর্জাতিক অঙ্গনে এই বিষয়গুলোকে খুব জোরালো ভাষায় তুলে ধরতে পারে। এবং আমি মনে করি, আমার যতদূর ধারণা, যে বর্তমানে উপদেষ্টা পরিষদের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, তার আন্তর্জাতিক যে কানেকশন এবং আন্তর্জাতিক অঙ্গনে তার যে অবস্থা, তার যে ভাবমর্যাদা, ভাবমূর্তি, এটা অন্যরকম। বাংলাদেশে কখনোই মানে কোন সরকারের, কোনো ব্যক্তির, কোনো প্রধানমন্ত্রীর এইরকম ছিল কিনা, এটা ভাবতে হবে, ভাবার বিষয়। তো সেক্ষেত্রে ডক্টর ইউনূসের যে অবস্থান রয়েছে সারা বিশ্বে, আন্তর্জাতিক অঙ্গনে, বিশেষ করে পশ্চিমা জগতে, এই বিষয়টা আমি মনে করি ইজিলি কাজে লাগাতে পারে সরকার। এবং আমরা এই পরামর্শ দেওয়ার মাধ্যমে আমি এই কথা বলতে চাইছি না যে ভারতের সাথে বাংলাদেশ কনফ্রন্টেশনে যাক, ভারতের সাথে দ্বন্দ্বে যাক কিংবা ঝগড়ায় যাক, আমি এটা চাই না। আমি যেটা বলছি বা আমরা যেটা চাই, বাংলাদেশের মানুষ যেটা চাই, সেটা হচ্ছে যে ভারত আমাদের নিকটতম প্রতিবেশীর সাথে প্রতিদিনের সম্পর্ক, প্রতিদিন ওঠা বসার সম্পর্ক। সকালে ঘুম থেকে উঠে প্রতিবেশীর সাথে মুখ দেখার প্রশ্ন। এবং প্রতিবেশী, আমি যেমন ভারতের প্রতিবেশী, ভারত তো আমার প্রতিবেশী, অর্থাৎ আমি তার প্রতিবেশী। তার মানে একে অপরের প্রতি দায়িত্ববোধ আছে, শ্রদ্ধাবোধ থাকার কথা, সম্মানজনক একটা সম্পর্ক থাকার কথা। এখানে কোনো মতেই এই কথা ভাবার কোনো সুযোগ নেই বাংলাদেশ ছোট দেশ অথবা তার চেয়ে শক্তিতে দুর্বল, এগুলো ভাবার কোনো। আপনি আরো একটি জিনিস দেখেন যে আগরতলা এবং পশ্চিমবঙ্গে আমরা গতকালকে দেখেছি যে এই হামলার পরপরই বাংলাদেশের পর্যটক বা বিশেষ করে যারা চিকিৎসা সেবা নিতে যায় তাদেরকে কোনো হোটেল বোর্ডিং দিবে না, এরকম সিদ্ধান্ত নিয়েছে। এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বলেছেন যে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করবার জন্য বাংলাদেশে একটি রাষ্ট্রের একটি প্রভিন্স, পশ্চিমবঙ্গের প্রভিন্সের মুখ্যমন্ত্রী কি একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করা উচিত বা পাঠানোর আবেদন করতে পারেন, আহ্বান করতে পারেন কিনা, এটি তার শিষ্টাচার লঙ্ঘন তিনি করেছেন কিনা? এখানে দুইটা বিষয়, খুবই চমৎকার দুটি বিষয় আপনি এনেছেন। একটা বিষয় হচ্ছে যে আপনার মমতার শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের প্রস্তাব বা অনুরোধ বা আহ্বান। আর একটি বিষয় হচ্ছে যে আপনার যে বাংলাদেশের যারা চিকিৎসা সেবা নিতে যাচ্ছে বা পর্যটক হিসেবে বাংলাদেশের যারা ভারতে গেছেন, তাদেরকে হোটেল সেবা বা আদার সার্ভিস না দেওয়ার জন্য সামাজিকভাবে হোক বা রাষ্ট্রীয়ভাবে হোক বা যেভাবেই হোক না কেন, এই যে পদক্ষেপগুলো নিয়েছি, এগুলো কোনো ভদ্রতা তো পরে কথা, কোনো শিষ্টাচার তো পরে কথা, সাধারণ মানবিক আচরণের ভেতরেও পড়ে না। কারণ মানুষের পাশে দাঁড়াবে। আজকে আমি যখন ভারতে যাব তখন আমি কিন্তু আলটিমেটলি ভারত রাষ্ট্রে আমি গেস্ট, আমি মেহমান, আমি অতিথি। তাদের দায়িত্ব হবে আমার স্বাভাবিক সেবা দেয়া। এই সেবার বিনিময়ে টাকা পাবে, হয়তো অর্থ দিতে হবে, বাট অর্থের বিনিময়ে স্বাভাবিক সেবাটা পাওয়ার অধিকার আমার আছে। এটা কিন্তু আধুনিক রাষ্ট্রগুলোর একটি শিষ্টাচার, ভদ্রতা এবং এটাই কালচার। সেই কালচার ভেঙে যখন বাংলাদেশের রোগীদের চিকিৎসা সেবা নিতে যাওয়া বা পর্যটক হিসেবে যারা গেছেন তাদেরকে হোটেল সার্ভিস বা তাদের থাকার খাওয়ার ব্যবস্থা করতে দেওয়া হবে না, তো তাদেরকে যদি এখন তাদের উপর হামলা চালায়, মারধর দেয় কিংবা আটক করে কিংবা আরো
কোনোভাবে হেনস্থা করে, হ্যাঁ। তাহলে এটি কি কোনোভাবেই সেক্ষেত্রে কি বাংলাদেশে যারা এই সেবাটি নেওয়ার জন্য ইন্ডিয়াতে এতদিন ধরে যাচ্ছে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে, সহজ এবং সস্তা মানে সাশ্রয়ী খরচের জায়গা থেকে ভারতে যারা যেত, তারা কি বিকল্প কোনো পথে যেতে পারে কিনা, যাওয়ার সুযোগ আছে কিনা, এবং সেই সুযোগগুলো কোন কোন ওয়ে? এখানে বিকল্প সুযোগ তো অবশ্যই আছে, সাথে সাথে বিকল্প দেখানোর আগে আমি অন্য কথা বলতে চাই। আমি সেটা বলতে চাই এই যে ভারতে যদি বাংলাদেশের রোগীদের চিকিৎসা হতে পারে, হোয়াই নট ইন বাংলাদেশ? আমার বাংলাদেশে কেন সেই রোগীদের চিকিৎসা হবে না? আমরা কি কোনো প্রস্তর যুগে বসবাস করি? আমরা কি বরফ যুগে আছি? আমরা কি এই আধুনিক বিশ্বে নেই? আমাদের কি বাজেট হাজার লক্ষ লক্ষ কোটি টাকার বাজেট হয় না? আমাদের কি চিকিৎসা সেবা, আমাদের কি অবকাঠামো, আমাদের কি কোনো ডাক্তার নেই, আমাদের মেডিকেল সিস্টেম নেই? তাহলে কেন আমাদেরকে ভারতে চিকিৎসা নিতে যেতে হবে? এবং ভারতে যাওয়ার নামে তো নানান চিকিৎসার সেবার ভেতর দিয়েও টাকা পয়সা পাচারের ব্যবস্থা আছে, সেরকম ঘটনা ঘটেছে। এই সমস্ত সবগুলোই তো বন্ধ করা উচিত, এবং এই সরকারকে এই দিকে বিশেষভাবে নজর দেওয়া উচিত। সবচেয়ে বড় কথা, আমাদের মৌলিক চাহিদার ভেতরে একটা চিকিৎসা, স্বাস্থ্য, সেই স্বাস্থ্য এবং চিকিৎসা আজকে স্বাধীনতা 53 বছর পরেও এখানে নিশ্চিত করা যায় না। হোয়াই? এটা কি এরকম ভেঙচি কেন শুনতে হবে আমাদের? আমরা ভেঙচি কেন শুনবো, এবং আমরা কেন অপদস্থ হব, অপমান হব, এবং আমার দেশকে আজকে কেন অপমানিত হতে হবে ভারতের কাছে, তারা চিকিৎসা দেবে না? হোয়াট ইজ দিস? কেন হবে না? দ্বিতীয় কথা, আপনি যেটা বলছিলেন যে মমতা ব্যানার্জি যে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের প্রশ্ন, এখানে দুটো ব্যাপার আছে। একটা ব্যাপার হচ্ছে কি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি ব্যক্তিগতভাবে দীর্ঘদিন খুব খুব ক্লোজলি মনিটর করি, তার বক্তব্য, বিবৃতি, তার আচরণ, তার ভাষা, তার কথা, তার বডি ল্যাঙ্গুয়েজ, প্লাস তার দৃষ্টিভঙ্গি, তার অবস্থান রাজনীতিতে। এবং মমতা ব্যানার্জি যখন থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছেন, তখন থেকে তৃণমূল সরকার গঠন করেছে, তখন থেকে কিন্তু ভারতের পশ্চিমবঙ্গের মুসলমানরা তুলনামূলক ভালো ছিল বা ভালো আছে। এমনকি আপনার কলকাতার মেয়র কিন্তু একজন মুসলমান, ফিরহাদ হাকিম, এই ধরনের কিছু একটা নাম, ফিরহাদ। তারপরে আহমদ হাসান ইমরান, তিনি সেখানকার সম্ভবত সংস্কৃতি মন্ত্রী বা এরকম কোন একটা মন্ত্রী ছিলেন। এবং তৃণমূলের সাথে মুসলমানদের যতটা অ্যাটাচমেন্ট, কানেক্টিভিটি, এতটা কোনো রাজনৈতিক দলের সাথে কিন্তু এখন আর নেই। সেক্ষেত্রে এবং আমি রেডিও তেহরানে কাজ করার কারণে রেডিও তেহরানে প্রতিদিন বাংলাদেশ এবং ভারতের খবর মাস্ট অবশ্যই যেতে হবে, যায়। এবং দীর্ঘদিন ধরে প্রতিনিধি ছিল, এখন প্রতিনিধি নেই, বাট খবর যেতে হয়। তো সেই কারণে আলটিমেটলি ভারতের খবরের উপর যথেষ্ট নজর রাখা হয়। এবং বাংলা ভাষাভাষী বহু সংখ্যক সব মানুষই তো মোটামুটিভাবে পশ্চিমবঙ্গের বাংলা ভাষাভাষী, সেই কারণে কলকাতা বা পশ্চিমবঙ্গের খবরকে আমরা বিশেষভাবে গুরুত্ব দিয়ে থাকি রেডিও তেহরানে। সেই জায়গা থেকে দেখেছি, বা আমি যতদূর বুঝি বা আমার অবজারভেশন যা, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকাটা কিন্তু পজিটিভ মুসলমানদের জন্য, এবং আলটিমেটলি সেই দিক থেকে বাংলাদেশের জন্যও খুব বেশি একটা হার্মফুল না। তিস্তার বিষয়টা ছাড়া, তিস্তার বিষয়টা আমি মনে করি না যে শুধুমাত্র মমতার উপর ডিপেন্ড করে, এটা কেন্দ্রীয় সরকারের ব্যাপার। হাতে অনেকটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘাড়ে বন্দুক রেখে কাজটা চালাচ্ছে, আমি বিশ্বাস করি। তাকে স্কেপগোট করা হচ্ছে। যাই হোক, তো এখানে যেহেতু বিজেপির একটা রাজনীতি আছে, এবং পশ্চিমবঙ্গে কিন্তু বিজেপি হচ্ছে মমতার প্রধান প্রতিদ্বন্দ্বী। তো প্রধান প্রতিদ্বন্দ্বী যখন এই যে মানে খুব সেন্সিটিভ একটা ইস্যু, স্পর্শকাতর একটা বিষয় নিয়ে যখন অনেক বেশি তৎপর, এবং মুসলমান বা কমিউনাল ইস্যুতে যখন তারা এই বিষয়, এই কমিউনাল দৃষ্টিকোণ থেকে যখন চিন্ময় কৃষ্ণ দাসের বিষয়টা দেখছে এবং এইভাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে এবং মানুষকে খেপিয়ে তুলছে, তখন কিন্তু মমতার রাজনৈতিক অবস্থান কি সেটা একটা প্রশ্নবিদ্ধ অবস্থায় চলে যায়। এইরকম একটা জায়গা থেকে হয়তো পলিটিক্যাল রেটরিক হিসেবে তিনি এই কথা বলেছেন। এই কথা যেদিন বলেছেন তার 2 দিন আগে মমতা কিন্তু একটা কথা বলেছিলেন যে বাংলাদেশে যা ঘটছে আমরা নজর রাখছি, কিন্তু এটি যেহেতু সম্পূর্ণ একটি আলাদা দেশের ব্যাপার, সেই কারণে আমরা এই ব্যাপারে কোনো কথা বলতে পারি না। শুভেন্দু অধিকারী, যিনি বিজেপির নেতা, তিনি তো
বাংলাদেশকে ঘেরাও করবার জন্য তিনি কর্মসূচি হুমকি দিয়েছেন। দিয়েছিলেন, কিন্তু মমতার পক্ষ থেকে কথা ছিল এই যে আমরা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে এইভাবে কথা বলতে পারি না, এটা হস্তক্ষেপ করা হবে, এটা আমাদের কাজ না। সিরাজ ভাই, আমরা অনুষ্ঠানের একবারে শেষ দিকটায় আমরা শেষ করব, তবে শেষ প্রশ্ন আপনার কাছে যে আমরা দেখেছি 5 আগস্টের পরে প্রচুর আওয়ামী লীগের মাফিয়া লুটেরারা কিন্তু ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যে স্থান করে নিয়েছে এবং পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা তিনিও কিন্তু ভারতে কোনো প্রকার অবস্থান। ভিসা পাসপোর্ট ছাড়াই অবস্থান করছেন। এই যে বাংলাদেশের বর্ডার ঘেঁষা এলাকাগুলোতে যে এই মুহূর্তে যে বিচ্ছিন্নই বলবো আমি, বিচ্ছিন্ন যে উত্তাপ দেখা দিচ্ছে, এই উত্তাপে এই পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতাদের কোনো প্রকার সংযোগ বা কোনো সংশ্লিষ্টতা অবশ্যই আপনি থাকতে পারে, দেখেন কিনা? আপনার অবশ্যই থাকতে observation পারে। কি বলে? আমি আমার কাছে সুনির্দিষ্ট প্রমাণ নেই, বাট আমরা যদি ধারণা করে কোনো কথা বলি বা পর্যবেক্ষণ দিই বা আমাদের অ্যানালাইসিস আনি, তাহলে বিভিন্ন যুক্তি দৃষ্টিকোণ থেকে আমরা একথা বলতে পারি যে তাদের উস্কানি বা তাদের সমর্থন বা তাদের নিজেদেরও ইনভলভমেন্ট এবং থাকতে পারে, ফান্ডিংও তো থাকতে পারে, ফান্ডিংও কারণ তারা থাকতে প্রচুর পারে। টাকা পয়সা নিয়ে এবং পালিয়ে গেছে। তারা প্রচুর টাকা পয়সা নিয়ে পালিয়েছে, তাদের ফান্ডিং এর তো আসলে প্রশ্ন নেই, প্রশ্ন তো ভারত সরকারের। ইন্ডিয়ার ভেতর থেকে যদি ফান্ডিং করতে তাহলে ভারত সরকারের প্রশ্ন, কারণ হচ্ছে কি যে সেখানে আওয়ামী লীগের পালিয়ে যাওয়া নেতাদের আর ফান্ডিং এর প্রশ্ন নেই। এখানে এটা ভারত সরকারের প্রশ্ন এই কারণে বলছি যে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখাটা জরুরি, বিজেপি সরকার এটা মনে করে, এটা পরিষ্কার। তারা যে কথা বলেছে যে আমরা অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করতে চাই, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই, কিন্তু অ্যাট দ্য সেম টাইম শেখ হাসিনাকে তারা আশ্রয় দিয়েছে, শেখ হাসিনাকে তারা এবং শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার প্রশ্ন কিন্তু কংগ্রেস বিজেপি ইউনাইটেড ভারতের বৃহত্তর স্বার্থ, জাতীয় স্বার্থের একটা প্রশ্ন। তো এখানে যে কথা বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে এই যে আপনার বিজেপির কাছে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাটা জরুরি, এটা পরিষ্কার। তা না হলে শেখ হাসিনাকে এইভাবে বিশ্বের কোনো দেশ যখন আশ্রয় দিতে চায়নি বা চাচ্ছে না, তখন ভারত কিন্তু অনেক আন্তর্জাতিক আইন বা শিষ্টাচার এগুলো লঙ্ঘন করেই কিন্তু তাকে আশ্রয় দিয়ে রেখেছে, সেখান থেকে বক্তব্য বিবৃতি দেওয়ার সুযোগ দিচ্ছে। পাশাপাশি এই আমরা সবসময় এটা বুঝতে পারছি যে এই যে অন্তর্বর্তী সরকারকে যদি তার বিরুদ্ধে অনেক অভিযোগ এনে ধোপে টেকানো যাবে না, সেই জায়গায় সবচেয়ে বড় একটা ইস্যু খাড়া করে এই অন্তর্বর্তী সরকারকে বা ডক্টর ইউনূসকে পশ্চিমা জগতে হেয় প্রতিপন্ন করতে পারে, সেটি হচ্ছে সংখ্যালঘু কার্ড। এই সংখ্যালঘু কার্ড কিন্তু ভারত খেলছে, এটা পরিষ্কার। এবং এখানে আওয়ামী লীগের লোকজনের ইনভলভমেন্ট নেই তা তো না, এবং আওয়ামী লীগের লোকজনকে ক্ষমতায় রিস্টোর করার জন্য, পুনর্বহাল করার জন্য এই কাজগুলো করা হচ্ছে। ফলে ভারত সরকার যে আওয়ামী লীগের জন্য এই সমস্তগুলো করছে এটা তো পরিষ্কার। সেক্ষেত্রে একথা আর মানে বোঝার কোনো বাকি নেই বা বুঝতে বা বলতে কোনো সমস্যা থাকার কথা আমি মনে করি না যে এখানে ভারত সরকার যা চাইছে তাই হচ্ছে না, ভারত সরকার যা চাইছে তাই করার চেষ্টা করছে, এটি পরিষ্কার। জি, ধন্যবাদ সিরাজুল ইসলাম ভাই, ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরাও বিশ্বাস করি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এটি খুব কৌশলে এবং আন্তর্জাতিক নর্মস মেনেই ভারতের সাথে যে কূটনৈতিক সম্পর্ক সেই সম্পর্ক কন্টিনিউ করবে এবং প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারতের কাছ থেকেও স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ প্রতিবেশী সুলভ আচরণ প্রত্যাশা করে, দাদাগিরি প্রত্যাশা করে না। এবং একটি স্বাধীন দেশের সাথে স্বাধীন দেশের পতাকাকে যতটুকু সম্মান প্রদর্শন করা প্রয়োজন ততটুকু সম্মান বজায় রাখবে ভারত এবং ভবিষ্যৎ সম্পর্ক আরো মধুর হবে, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেল জেড এর সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।